ইসরায়েলের ইরানের ওপর ১১ দিনের বোমা হামলা কি সফল হয়েছিল? এই প্রশ্নটি এখনো ঘুরপাক খাচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে ইসরায়েলের লক্ষ্যগুলো অর্জিত হয়েছে, কিন্তু এই দাবি যে বেশ প্রশ্নবিদ্ধ তা নিঃসন্দেহে বলা যায়। নেতানিয়াহুর দুটি লক্ষ্য পূরণ না হওয়া প্রতিজ্ঞা। এই স্বল্পস্থায়ী যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি বড় লক্ষ্যের কথা ঘোষণা করেছিলেন। প্রথমত, ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেয়া এবং দ্বিতীয়ত, ইরানি শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। কিন্তু এই দুটি লক্ষ্যই কি পূরণ হয়েছে? উত্তরটা হলো না। পরমাণু কর্মসূচির প্রহেলিকা। কি হলো না। নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেওয়ার দাবি করলেও তথ্য বলছে ভিন্ন কথা। ফার্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগেই ইরান সেখান থেকে ফিউশনযোগ্য বা বিভাজ্য পদার্থ অন্যখানে সরিয়ে নিয়েছিল। ইউরেনিয়ামের এই মজুতি ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফলে ইসরায়েলের এই অভিযান তাদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আসলে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি করতে পেরেছে তা এখনো পরিষ্কার নয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে রাজি করাতে সক্ষম হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালাতে, কিন্তু এর বাইরে এই আক্রমণ অভিযানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়েছে খুব সামান্যই। যতক্ষণ না ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে বিদেশি বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বোঝা কঠিন। সরকার পরিবর্তন ব্যর্থ এক কৌশল। ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানি সরকার পরিবর্তন ঘটানো। মজার ব্যাপার হলো, এর সংক্ষিপ্ত উত্তর হলো উল্টো ফলটাই বেশি হয়েছে। ইরানের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় নেতৃত্বে থাকা সামরিক নেতাদের হত্যা করে ইসরায়েল চেয়েছিল দেশটির শাসক দলের বিরুদ্ধে গণ অভ্যুত্থান উস্কে দিতে। তাদের বিশ্বাস ছিল শত্রু রাষ্ট্রকে অস্থিতিশীল করার সেরা উপায় হলো জ্যেষ্ঠ নেতাদের হত্যা করা। কিন্তু ইসরায়েলের এই কৌশল কখনোই তেমন কাজ করেনি। একমাত্র সম্ভাব্য ব্যতিক্রম হতে পারে লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রভাব। তবে হিজবুল্লাহর দুর্বল হওয়ার পেছনে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক গতি প্রকৃতির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। অন্য সব ক্ষেত্রেই নেতৃত্বকে দুর্বল করে দেওয়ার ইসরায়েলি এই কৌশল বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসরায়েলের একেবারে কেন্দ্রে যে বাস্তব ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও বিবেচনায় নেওয়া উচিত। এই যুদ্ধে ইসরায়েল খুবই দ্রুতই ইরানের আকাশসীমায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, প্রায় ইচ্ছামতো হামলা চালাতে পেরেছিল। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র বারবার ইসরায়েলের সুপ্রসিদ্ধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বারবার তেল আবিব, জেরুজালেম সহ একেবারে কেন্দ্রে এবং দেশের সর্বত্র আঘাত হানতে সক্ষম হয়। ইরানের এই হামলায় গোটা ইসরায়েল কার্যত অচল হয়ে পড়ে। নজিরবিহীন হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছিল। খুব দ্রুত সেই শূন্যস্থান পূরণের আশা ছিল না। অর্থনীতি দ্রুত ভেঙে পড়ার মুখে পড়ে। এটি ইরানের জন্য আরেকটি বিজয়। কেন ইরানকে হারানো ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব? একদিকে ইসরায়েলি মিসাইল উড়ে এসেছে ইরানে, অন্যদিকে ইরানি মিসাইল আছড়ে পড়েছে আইডিএফ ও মোসাদের দফতরে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও উভয় দেশ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছে। এর মধ্যেই ইরান জোর দিয়ে বলছে তাদের হারানো ইসরায়েলের পক্ষে এক প্রকার অসম্ভব। কিন্তু কেন? বিশেষজ্ঞরা এমন 7টি কারণ উল্লেখ করেছেন যার জন্য ইরানকে পরাজিত করা ইসরায়েলের পক্ষে খুবই কঠিন। হরমুজ প্রণালী। দক্ষিণ ইরানের সীমান্ত ঘেঁষা হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। মাত্র 33 কিলোমিটার চওড়া এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। এর গুরুত্ব এতটাই যে বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে থাকেন। এই প্রণালীর আশপাশের 7টি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে, যা তাদের এক অনন্য ভূ রাজনৈতিক শক্তি এনে দিয়েছে। ইরান ইতোমধ্যে এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা পশ্চিমা দেশগুলোকে রীতিমতো আতঙ্কিত করে তুলেছে। এই প্রণালী বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে, যা ইরানকে একটি শক্তিশালী দর কষাকষির ক্ষমতা এনে দিয়েছে।
ব্যালিস্টিক ও ড্রোনের অপ্রতিরোধ্য শক্তি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এর মানে হলো শুধু ইসরায়েল নয়, ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে ইরানি মিসাইল। এছাড়া ইরান সস্তায়, শক্তিশালী ও কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকৃতি ইরানের দুর্গ। পাহাড় ও মরুভূমি, প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর ইরান যেন নিজেই এক দুর্ভেদ্য দুর্গ। পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রস পর্বতমালা দেশটিকে রক্ষা করে চলেছে। এই পাহাড় এতটাই দুর্গম যে ওই দিক থেকে হামলা প্রায় অসম্ভব। উত্তরেও রয়েছে প্রতিরক্ষামূলক আলবর্জ পর্বতমালা। অন্যদিকে ইরানের রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, যেমন ইউরেনিয়াম, সোনা, রূপা আর দস্তা। পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে পড়বে লুত মরুভূমি, যা পৃথিবীর অন্যতম ভয়ানক গরম জায়গা। তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো কার্যত অসম্ভব। প্রকৃতি নিজেই ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ। বিশ্বস্ত মিত্রদের সমর্থন। ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক বেশ ভালো। রুশ গোয়েন্দা বাহিনী ইরানকে অনেকটাই সাহায্য দেয়, যা তাদের সামরিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। সম্প্রতি চীনও এই বিষয়ে মুখ খুলেছে, যা ইরানের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তেলের অফুরন্ত ভাণ্ডার। বিশ্বে মোট উৎপাদিত তেলের একটি বড় অংশ ইরান উৎপাদন করে। ইরানের তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের 10 ও 15%। এই বিশাল মজুদ তাদের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অন্য অনেক দেশের থেকে এগিয়ে রেখেছে। এটি তাদের উপর চাপ সৃষ্টি করা কঠিন করে তোলে, কারণ বিশ্বের জ্বালানি বাজারে ইরানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছায়াযুদ্ধের শক্তিশালী জাল। ইরানের একটি বড় শক্তি হলো তার প্রক্সি জাল। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ গোষ্ঠী, ইরাকের প্রতিরোধ গোষ্ঠী এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন দিয়ে থাকে ইরান। এই নেটওয়ার্কের ওপর নির্ভর করে ইরান ইসরায়েলের মতো দেশের ওপর চাপ বাড়াতে পারে। এটি ইরানকে সরাসরি যুদ্ধে না জড়িয়েও বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ দেয়, যা তাদের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। 3 মহাদেশের সংযোগস্থলে কৌশলগত অবস্থান। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, এই 3টি মহাদেশের সংযোগস্থলে ইরানের অবস্থান। দেশটির রয়েছে 3টি গুরুত্বপূর্ণ জলসীমা: উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। গত 500 বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে রয়েছে দেশটি। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে এই ভৌগোলিক অবস্থানের জন্যই। এই কৌশলগত অবস্থান ইরানকে এক অজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই নতুন মোড় নিচ্ছে। এবার ইরানের শীর্ষ সামরিক জেনারেল সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে হুঙ্কার দিয়েছেন। নেতানিয়াহুকে নতজানু না করা পর্যন্ত অভিযান চলবে, ইরানের শীর্ষ জেনারেলের অঙ্গীকার। 23 জুন একটি ভিডিও বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ঘোষণা করেছেন, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে তাদের পূর্ণ শক্তির সাথে প্রতিশোধমূলক অভিযান নিরবিচ্ছিন্নভাবে চলবে, যতক্ষণ না বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ অসহায় হয়ে পড়েন। এই ঘোষণা অপারেশন ট্রু প্রমিস 3 এর 21তম পর্ব শুরু হওয়ার পরপরই এসেছে, যা ইরানের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দেয়। মেজর জেনারেল মুসাভি স্পষ্ট জানিয়েছে যে ইসরায়েলি সরকার এবং যুক্তরাষ্ট্রের দ্বারা সংঘটিত অপরাধ উত্তরহীন থাকবে না, শত্রুপক্ষ যতই ক্ষতি করুক না কেন। তিনি বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আমেরিকান আগ্রাসনের কথা উল্লেখ করেছেন, যাকে তিনি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তার মতে এই অপরাধমূলক কাজের প্রকৃতি প্রতিক্রিয়া ছাড়া থাকবে না, ট্রাম্পের হস্তক্ষেপ এবং নেতানিয়াহুর ব্যর্থ প্রক্সি। মেজর জেনারেল মুসাভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধে অংশগ্রহণের তীব্র সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পের এই পদক্ষেপকে ইহুদিবাদী শাসন ব্যবস্থা, বিশেষ করে নেতানিয়াহুকে উদ্ধারের জন্য একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। মুসাভির মতে নেতানিয়াহু এই অঞ্চলে আমেরিকার ব্যর্থ প্রক্সি। তিনি বলেন, ট্রাম্প পরাজয়ের ভারে নেতানিয়াহুর পতন প্রত্যক্ষ করার পর এই বেপরোয়া কাজের মাধ্যমে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বোমারু বিমান ইরান জুড়ে
3টি পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতানস এবং ফোর্দো লক্ষ্য করে হামলা চালায়। এই হামলা ইরানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগে 13 জুন থেকে ইসরায়েলি শাসন ব্যবস্থার আগ্রাসন শুরু হয়েছিল, যার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ট্রু প্রমিস 3 এর অধীনে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। ইরান ইসরায়েলি সরকার ও তার সামরিক অবকাঠামোর ওপর প্রচণ্ড আঘাত হানে। ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, আমেরিকান আগ্রাসন শাস্তি ছাড়াই পার পাবে না। নেতানিয়াহুকে কি সত্যিই নতজানু করা সম্ভব? ইরানের শীর্ষ জেনারেলের এই অঙ্গীকার কি কেবল কথার কথা, নাকি এর পেছনে সত্যিকারের সামরিক পরিকল্পনা আছে? নেতানিয়াহুকে পূর্ণ অসহায় না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার একদিকে যেমন ইরানের দৃঢ়তা প্রকাশ করে, অন্যদিকে তেমনি এই অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী অস্থিরতার ইঙ্গিত দেয়। ইরানের অভিজাত ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে এই মুখপাত্র আরও বলেন, এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে। ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রকে জোরালো, দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। মিস্টার ট্রাম্প, আপনি জুয়ারি, আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই এটি শেষ করব। গত 13 জুন ইসরায়েল বিনা উস্কানিতে হামলা চালালে ইরানও তার জবাব দিয়েছে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, এই হামলায় ইরান তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেনি, তবুও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এর 10টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। ইসরায়েল যখন 13 জুন ইরানের ওপর হামলে পড়ল, ইরান তখন জবাব দিল পাল্টা ক্ষেপণাস্ত্র দিয়ে। সবাই ভেবেছিল এবার বুঝি ইরান তার সব বাঘা বাঘা ক্ষেপণাস্ত্র নামাবে, কিন্তু না। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরান তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো নাকি এখনো ব্যবহারই করেনি। অবাক হচ্ছেন? আরও অবাক হবেন যখন শুনবেন এত কিছুর পরও ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সফল হতে পারেনি। এর পেছনে আছে ইরানের এক দারুণ কৌশল, যার 10টি বৈশিষ্ট্য ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। রাত দিনের হামলা, গোলক ধাঁধা। ইরান দিনের বেলায় যেমন হামলা চালাচ্ছে, রাতের বেলায়ও তেমনি। কোনো নির্দিষ্ট সময় নেই। এতে ইসরায়েলিরা গুছিয়ে ওঠারই সুযোগ পাচ্ছে না, সবসময় থাকছে এক ধরনের উদ্বেগের মধ্যে। কখন কি হয় বলা মুশকিল। আসল নকলের খেলা। ইরান ভুয়া আক্রমণের সঙ্গে আসল হামলার এমন একটি সমন্বয় ঘটাচ্ছে যে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়ছে। কোনটা আসল আর কোনটা নকল সেটা বুঝতেই তাদের ঘাম ছুটে যাচ্ছে। প্রাণঘাতী অস্ত্রের বৈচিত্র্য। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরান ব্যবহার করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র। এতে ইসরায়েলের জন্য আক্রমণের ধরন বোঝা এবং প্রতিরোধ করা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ্যে। ইসরায়েলের থার্ড, আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ঠিকই লক্ষ্যে আঘাত হানছে। এতে ইসরায়েল বুঝে গেছে তাদের নিরাপত্তার নিশ্চয়তা আসলে কতটা ঠুনকো। থামছে না হামলা, বদলাচ্ছে কৌশল। ইরান থেমে থেমে বিভিন্ন ধরনের আরও অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। তারা বুঝতেই পারছে না এরপর কি আসবে আর কোথা থেকে আসবে। লক্ষ্যবস্তুতে চমক। ইরান শুধু সামরিক ঘাঁটিতে নয়, ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যা ইসরায়েলি সেনাবাহিনীকে বারবার বিস্মিত করছে। তাদের ধারণা ছিল ইরান শুধু নির্দিষ্ট কিছু জায়গায় হামলা চালাবে, কিন্তু ইরানের কৌশল ভিন্ন। সীমানা ছাড়িয়ে হামলা। হামলার পরিসীমা কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই। ইসরায়েলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গাতেই ইরান হামলা চালাচ্ছে। এতে ইসরায়েলের কোনো স্থানই আর নিরাপদ মনে হচ্ছে না। ডেটা ব্যাংকের জাদু। ইরানের হাতে রয়েছে লক্ষ্যবস্তুর একটি বিশাল ডেটা ব্যাংক। এর মাধ্যমে তারা সামরিক ঘাঁটি, তেল শোধনাগার সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে আঘাত হানতে পারছে। এটা যেন জাদুর মতো কাজ করছে।
সতর্কবার্তা কিন্তু শঙ্কা। ইরান বারবার সতর্ক করে দিয়েছে ইসরায়েলের কোনো স্থানই আর নিরাপদ নয়। এই সতর্কবার্তা একদিকে যেমন ইরানকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে, তেমনি ইসরায়েলের মধ্যে জন্ম দিচ্ছে গভীর শঙ্কার। তুরুপের তাস এখনো পকেটে। ইরানের বেশ কয়েকটি নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনো নাকি ব্যবহারই করা হয়নি। এর মানে হলো ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে চমকে দেওয়ার মতো আরো বড় হামলা হতে পারে। ইরান যেন তার তুরুপের তাস এখনো পকেটে রেখেই খেলা চালাচ্ছে। ইরানের গাইডেড মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে। ফার্স্ট নিউজ এজেন্সি অনুসারে ইসরায়েলের উপর সাম্প্রতিক আক্রমণে ইরান প্রথমবারের মতো একটি গাইডেড মিসাইল ব্যবহার করেছে। প্রতিবেদনে ক্ষেপণাস্ত্রটিকে হাজ কাশিম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে প্রয়াত কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানির নামে। ফার্সের মতে হাজ কাশিম ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং ওজন 7 টন। এই ক্ষেপণাস্ত্রটি 500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং ম্যাক 12 গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদের মতে ক্ষেপণাস্ত্রটি মার্কিন নির্মিত থার্ড এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে ডিজাইন করা হয়েছে। স্কাই নিউজ আরবির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ক্রম প্রতিরক্ষা ব্যবস্থার বাধা দেওয়ার ক্ষমতা হ্রাস করে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, নতুন হামলায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি 2024 সালের এপ্রিল এবং অক্টোবরে ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলির মতো। একজন সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি এমন কিছু নয় যে আমরা আটকাতে জানি না। ঢিল মারলে পাটকেল খেতে হয়। এখন ইরান ইসরায়েলের জ্বালানি কেন্দ্রগুলিকে টার্গেট করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC 15 জুন বলেছে যে তেহরান ইসরায়েলি যুদ্ধ বিমানগুলির জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত স্থানগুলিতে হামলা চালিয়েছে। যুদ্ধ বিমানের জ্বালানি উৎপাদনকারী স্থাপনা এবং ইসরায়েলি সরকারের জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলিকে অসংখ্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে, IRGC জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যদি আক্রমণ অব্যাহত থাকে, তবে ইরানি সশস্ত্র বাহিনীর আক্রমণাত্মক অভিযান আরও তীব্র এবং আরও বিস্তৃতভাবে অব্যাহত থাকবে বলছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৃতীয় মার্কিন নির্মিত ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটার জেট ভূপাতিত করেছে, যদিও কোনো প্রমাণ বা ফুটেজ প্রকাশ করা হয়নি। তেহরান টাইমস অনুসারে ইরানি সেনাবাহিনী জানিয়েছে, অভিযানের সময় F-35 পাইলট পশ্চিম ইরানের আকাশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে আটক করা হয়েছিল। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই 2 ব্যক্তি আল বোর্জ প্রদেশে বিস্ফোরক এবং বৈদেশিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়া যুদ্ধে লিপ্ত ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে। 13 জুন ইরানে আক্রমণ শুরু করে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলার ধ্বংসাত্মক জবাব দিতে সেদিন সন্ধ্যায় দূরপাল্লার শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক শিল্প কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে, যেগুলো ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করে। ইসরায়েলে ভেঙে পড়া ঘরবাড়ি ও বাড়িতে মানুষ আটকে পড়ায় উদ্ধারকারী দল তৎপরতা চালায়। জেরুজালেম ও তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো ইসরায়েল জুড়ে ইরানের হামলা। ইরান নতুন ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবকে পুড়িয়ে দিয়েছে। সাইরেন ও ধ্বংস। ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো হজ কাশিম ক্ষেপণাস্ত্রের খেলা দেখালো ইরান। ইরানের কাছে ইসরায়েল তৃতীয় মার্কিন নির্মিত F-35 জেট হারিয়েছে। আরেক পাইলট আটক। সংঘর্ষ। ইরানের প্রাণঘাতী ড্রোন বনাম ইসরায়েলের অ্যাপাচি আক্রমণকারী চপার। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে টানা তৃতীয় দিনে প্রবেশের সাথে সাথে ইরান 15 জুন ভোরে ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর একটি নতুন ঢেউ শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় টিভি ইসরায়েলের ওপর আক্রমণ শুরুর ঘোষণা দেওয়ার সময় ইসরায়েলি আকাশ তেহরানের ক্ষেপণাস্ত্রে আলোকিত হওয়ার সরাসরি ফুটেজ সম্প্রচার করেছে। ইসরায়েল জানিয়েছে, সন্ধ্যা এবং রাতের মধ্যে ইরান থেকে একাধিক লক্ষ্যবস্তুতে 2টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ওয়াইনেট অনুসারে লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল তামরা, বাতিয়াম এবং রেহোভোট। প্রতিটি ব্যারেজে 35 থেকে 50টি ক্ষেপণাস্ত্র বহন করার কথা রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র এবং ডজন ডজন মনুষ্যবিহীন বিমান UAV প্রতিহত করা হয়েছে।
জেরুজালেম এবং তেল আবিব জুড়ে বিমান হামলার সাইরেন এবং গর্জন প্রতিধ্বনিত হয়েছিল, যার ফলে আক্রমণের সময় লক্ষ লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী এক্সে লিখেছে যে কয়েক ডজন শহর এবং সম্প্রদায় জুড়ে লক্ষ লক্ষ লোক সাইরেন বাজানোর সাথে সাথে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছিল। তেল আবিবের কাছে রামাত গান শহরে এএফপি ছবিতে ইরানের প্রথম আক্রমণের পর ধ্বংসস্তূপে ভরা ভবন, ধ্বংসপ্রাপ্ত যানবাহন এবং রাস্তাঘাট দেখা গেছে। ইরানের সরকারি আরবি সংবাদ সংস্থা রকেট ইমোজি সহ রিপোর্ট করেছে তেল আবিব জ্বলছে। ইসরায়েলি জরুরি পরিষেবা অনুসারে রাতভর ইরানি হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছে। ব্যাগেন ডেভিড আদমের একজন মুখপাত্র চ্যানেল 12-কে জানিয়েছেন ইরানের হামলার প্রায় 200 জন আহত হয়েছেন এবং 35 জন নিখোঁজ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ছোড়ার খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। 13 জুন ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায় সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় উভয় পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরও কঠোর জবাব দেওয়া হবে। ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় এবার যোগ হয়েছে আরও চাঞ্চল্যকর খবর। ইরান দাবি করছে তারা ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক এবং তথাকথিত অদৃশ্য F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুধু তাই নয়, তেহরান 2 ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করছে। যদি এই দাবি সত্য হয় তবে এটি ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান প্রযুক্তির জন্য এক বিরাট ধাক্কা। ইরানের চাঞ্চল্যকর দাবি 3টি F-35 ধ্বংস, 2 পাইলট আটক। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান গুলি বিনিময়ের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি সরকারের আরও একটি 5ম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ অফিস শনিবার জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সরকারের আরেকটি F-35 যুদ্ধ বিমান সফলভাবে আঘাত করে ধ্বংস করেছে। পাইলটের ভাগ্য অজানা এবং বর্তমানে তদন্তাধীন বলে জানানো হয়েছে। এই খবর আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে যখন ইরান দাবি করে দুদিনে তারা মোট 3টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুক্রবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি F-35 যুদ্ধ বিমান এবং ইসরায়েলি সরকারের একাধিক ড্রোন সফলভাবে ভূপাতিত করার একদিন পরেই এই দাবিটি প্রকাশিত হলো। তেহরান টাইমসের খবরে বলা হয়েছে 3 যুদ্ধ বিমানের পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অন্য 2 জন ইরানের হেফাজতে রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই F-35 যুদ্ধ বিমানগুলো লাইটনিং নামে পরিচিত, যা আমেরিকান মহাকাশ লকহিড মার্টিন দ্বারা তৈরি করা হয়েছে। এগুলোকে তাদের শ্রেণীর সবচেয়ে উন্নত বলে মনে করা হয় এবং রাডার শনাক্তকরণ এড়াতে ডিজাইন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অনুমোদিত কয়েকটি দেশের মধ্যে ইসরায়েল একটি, যারা এই অত্যাধুনিক 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার পরিচালনা করে। F-35 নামে ইসরায়েলের কাস্টমাইজড সংস্করণটি ইসরায়েলি দখলদার সেনাবাহিনীকে বাধা বা ট্র্যাকিং এর ঝুঁকি কম রেখে গভীর অনুপ্রবেশ মিশন পরিচালনা করতে দেয়। তাহলে কিভাবে ইরান এই বিমানগুলো ভূপাতিত করলো? এটি কি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি প্রমাণ, নাকি F-35 প্রযুক্তির দুর্বলতা? ইরানের এই দাবি বিশেষ করে F-35 এর মতো অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান ভূপাতিত করা এবং পাইলটদের আটকের ঘটনা অপ্রত্যাশিত। এতদিন পর্যন্ত F-35 কে কার্যত অপ্রতিরোধ্য বলে মনে করা হতো। যদি ইরানের এই দাবি সত্য হয় তাহলে এর 2টি দিক থাকতে পারে। 1, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি। হয়তো ইরান এমন কোনো নতুন প্রযুক্তি বা কৌশল তৈরি করেছে যা F-35 এর স্টেলথ ক্ষমতাকে অকার্যকর করতে সক্ষম। এটি একটি গেম চেঞ্জার হতে পারে। 2, F-35 এর সীমাবদ্ধতা।
সম্ভবত F-35 যুদ্ধবিমান তার স্টেলথ ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু পরিস্থিতিতে অরক্ষিত, যা ইরান কাজে লাগিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে। যদি ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হারায় এবং পাইলটরা আটক হয়, তবে এটি তাদের সামরিক মনোবল এবং কৌশলগত সক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। এমন উত্তেজনার পারদের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী এক চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। তারা জানিয়েছে ইরানের হামলার আগে তাদের অত্যাধুনিক সতর্কতা ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে যেমন ক্ষোভ সৃষ্টি করেছে, তেমনি আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। অন্ধকারে ইসরায়েলিরা সাইরেন বাজলেও কিন্তু সতর্কবার্তা কই। ঘটনার সূত্রপাত হয় যখন মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব সহ বিস্তীর্ণ অঞ্চল। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের আগে তারা কোনো ধরনের পূর্ব সতর্কতা পাননি। তাদের অভিযোগ, বিস্ফোরণের শব্দ শোনার পর কেবল বিমান হামলার সাইরেন বেজেছে, যার কোনো উপযোগিতা ছিল না। আমরা কেবল বিস্ফোরণের শব্দ শুনেছি, তারপর সাইরেন বেজেছে, বলেছিলেন এক আতঙ্কিত ইসরায়েলি নাগরিক। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কতা ব্যবস্থার ত্রুটি নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং ইসরায়েলি জনগণের নিরাপত্তার বিষয়ে বড় ধরনের উদ্বেগ জন্ম নিয়েছে। নেসার ইসের প্রথম পরীক্ষা নাকি প্রথম ব্যর্থতা? এই হামলার ঘটনায় ইসরায়েলের নতুন ব্যক্তিগত বার্তা প্ল্যাটফর্ম হিব্রুতে, যা মেসার ইসি নামে পরিচিত, সেটির প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার হয়েছিল। এই সিস্টেমটি মোবাইল ফোনে সরাসরি সতর্কতা পাঠানোর জন্য সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করে। এর বিশেষত্ব হলো এটি কাজ করার জন্য কোনো অ্যাপ, ইন্টারনেট বা সাইন আপের প্রয়োজন নেই। হুমকিপ্রাপ্ত এলাকার কাছাকাছি থাকা ফোনে স্বয়ংক্রিয়ভাবে একটি উচ্চস্বরের ও স্বতন্ত্র জরুরি সুরের সঙ্গে বার্তাটি প্রদর্শিত হওয়ার কথা। গত 17 এপ্রিল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হুমকির সময় এই সিস্টেমটির একটি আংশিক পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় এটি কার্যকর বলে মনে করা হয়েছিল, কিন্তু শনিবারের হামলায় দেখা গেল এর অনেক ফাঁক ফোকর। হাজার হাজার ইসরায়েলি কোনো সতর্কবার্তা পাননি, যা এই নতুন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। কেন ব্যর্থ হলো এই অত্যাধুনিক ব্যবস্থা? IDF এখন চুলচেরা বিশ্লেষণ করছে কেন এমনটা হলো। তারা খতিয়ে দেখছে এটি কি শুধুই কোনো কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে মানবিক ভুল দায়ী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা তদন্ত করা হচ্ছে তা হলো, ব্যাপক রকেট হামলা কি সিস্টেমের ধারণ ক্ষমতাকে অতিরিক্ত চাপিয়ে দিয়েছে? অর্থাৎ একসঙ্গে এত বেশি বার্তা পাঠানোর চেষ্টা করায় সিস্টেম কি আর কাজ করতে পারেনি? সামরিক কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তদন্ত শেষ হওয়ার পর তারা বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন। এই ঘটনার জেরে ইসরায়েলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। ইসরায়েলিরা জানতে চায় তাদের নিরাপত্তার জন্য যে কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে, তা কেন চরম মুহূর্তে তাদের রক্ষা করতে পারল না। এই ব্যর্থতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো উন্মোচন করে দিয়েছে। একই সাথে এটি ইঙ্গিত দিয়েছে আধুনিক যুদ্ধে শুধুমাত্র অত্যাধুনিক প্রযুক্তি থাকলে হয় না, সেগুলোর সঠিক এবং নিরবিচ্ছিন্ন কার্যকারিতাও নিশ্চিত করতে হয়। ইরানের ক্ষেপণাস্ত্রের কোপে ইসরায়েলের বৈজ্ঞানিক গর্ব ধূলিসাৎ। মোসাদের গোপন আঁতুড় ঘর কি ধ্বংসস্তূপ? তেল আবিবের দক্ষিণে অবস্থিত বিখ্যাত ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স একসময় ইসরায়েলের বৈজ্ঞানিক শক্তি ও গর্বের প্রতীক। মোসাদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল নিবিড়, আজ সেটি শুধুই ধোঁয়া আর ধ্বংসস্তূপের স্তূপ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এই ব্রেইন চাইল্ড যে ভয়াবহ আঘাত পেয়েছে, তা ইসরায়েলের সামরিক ও বৈজ্ঞানিক সক্ষমতার জন্য এক অশনি সংকেত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এই ব্রেইন চাইল্ড যে ভয়াবহ আঘাত পেয়েছে, তা ইসরায়েলের সামরিক ও বৈজ্ঞানিক সক্ষমতার জন্য এক অশনি সংকেত। ইসরায়েলের অমূল্য সম্পদ ছাই। রেহভট শহরের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনী এবং মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এলবিট সিস্টেমের মতো বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে তাদের অংশীদারিত্ব ছিল চোখে পড়ার মতো।
কিন্তু শনিবার ভোরের সেই হামলা যেন ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের হৃৎপিণ্ডে লক্ষ্য করেই করা হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যমও স্বীকার করেছে এই হামলা দুর্ঘটনাজনক নয়। পদার্থবিদ্যা, জৈব প্রযুক্তি, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক গবেষণার কেন্দ্র ছিল এটি। ইসরায়েলি বিশেষজ্ঞরা এই ধ্বংসযজ্ঞকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন। পরীক্ষাগার থেকে শুরু করে সম্পূর্ণ ভবন সবই এখন ধ্বংসস্তূপে পরিণত। সংবেদনশীল যন্ত্রপাতি, বিরল জৈবিক উপকরণ এবং কয়েক দশকের অগ্রণী গবেষণা সবকিছুই চোখের পলকে শেষ। এক সময় যা ইসরায়েলের বৈজ্ঞানিক গর্বের প্রতিনিধিত্ব করত, আজ তা কেবল ছাই আর ধ্বংসাবশেষ, যা বিশেষজ্ঞদেরও হতবাক করে দিয়েছে। হামলার পরের ছবিগুলো আরও মর্মান্তিক। পুড়ে যাওয়া কাঠামো, উড়ে যাওয়া জানালা, ধসে পড়া ছাদ থেকে ঝুলন্ত তার, সবই এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বিজ্ঞানীদের আর্তনাদ, কিছুই অবশিষ্ট নেই। যখন শেল আক্রান্ত বিজ্ঞানী এবং গবেষকরা তাদের ক্ষতির কথা বলতে শুরু করেন, তখনই এই হামলার ভয়াবহতা স্পষ্ট হয়। অধ্যাপক এলদাদ জাহর তার ল্যাবের ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, 15 মিনিটেরও কম সময়ের মধ্যে আমি 22 বছর ধরে আমার দ্বিতীয় বাড়ি থাকা ল্যাবটিকে আগুনে পুড়িয়ে ফেলার ছবি দেখতে পাই। 3টি সম্পূর্ণ তলা ধসে পড়েছে, কিছুই অবশিষ্ট নেই। কোনো তথ্য নেই, কোনো ছবি নেই, কোনো নেট নেই, কোনো ইতিহাস নেই। জাহর আরও বলেন, এই ক্ষতি কেবল সরঞ্জামের নয়, বরং ইসরায়েলের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে জড়িত একটি বৈজ্ঞানিক সংরক্ষণাগারের ধ্বংস। এটি প্রজন্মের পর প্রজন্মের গবেষকদের শ্রম আর মেধার ফসল, যা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পিউটার বিজ্ঞান বিভাগ। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চিকিৎসা গবেষণার এক বিশ্ব নেতা অধ্যাপক ইরান সেগালের ল্যাব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তার 50 সদস্যের দল অতি ঠান্ডা ফ্রিজার থেকে হাজার হাজার গুরুত্বপূর্ণ জৈবিক নমুনা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু বন্যার কারণে বেশিরভাগই অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ লক্ষ মূল্যের সরঞ্জাম এখন মেরামতের অযোগ্য বলে বিবেচিত হচ্ছে। প্রাণী রসায়ন বিভাগের অধ্যাপক শ্যারিয়াল ফ্রেশম্যান বলেন, এটা কেবল ব্যয়বহুল ডিভাইস নয়, যা হারিয়ে গেছে। কয়েক দশকের সঞ্চিত দক্ষতা এবং সূক্ষ্মভাবে ক্যালিব্রেটেড বৈজ্ঞানিক ব্যবস্থা, প্রজন্মের গবেষণা অদৃশ্য হয়ে গেছে। প্রবীণ গবেষক অধ্যাপক ওরেন শুলডিনার এক ভুতুড়ে ছবি এঁকেছেন। এটা যেন আমাদের ল্যাবটি বাষ্পীভূত হয়ে গেছে। বছরের পর বছর কাজ, অনন্য ডিএনএ লাইব্রেরি, স্টেম সেল, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মাছি প্রজাতি, সবকিছুই এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। এটি ছিল আমাদের ছাত্রদের অগণিত নিদ্রাহীন রাতের ফসল। মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল এখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পথে। 13 জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। প্রশ্ন হলো, সামরিক সক্ষমতায় কে এগিয়ে? চলুন এই দুই দেশের শক্তি ও দুর্বলতাগুলো দেখে নেওয়া যাক। সৈন্য সংখ্যা, কে বেশি শক্তিশালী? সংখ্যায় ইরান অনেক এগিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের 2023 সালের প্রতিবেদন অনুযায়ী ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা 6,10,000। এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে 3,50,000, IRGC-তে 1,90,000, নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 এবং বিমান প্রতিরক্ষায় 15,000 সৈন্য। এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 3,50,000। ইসরায়েলের 1,69,500 সক্রিয় সৈন্য রয়েছে। সেনাবাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500 এবং বিমান বাহিনীতে 34,000। ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 4,65,000। 18 ঊর্ধ্ব বয়সী অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক, তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে। সামরিক ব্যয়, কার বাজেট বেশি? সামরিক ব্যয়ের দিক থেকে ইসরায়েল ইরানকে ছাড়িয়ে গেছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের তথ্য মতে 2023 সালে ইসরায়েল সামরিক খাতে 27.5 বিলিয়ন ডলার ব্যয় করেছে, যা ইরানের 10.3 বিলিয়ন ডলারের চেয়ে প্রায় 3 গুণ বেশি। ইসরায়েলের এই ব্যয় বৃদ্ধি মূলত গাজা যুদ্ধের কারণে হয়েছে। সামরিক খাতে বেশি বিনিয়োগের অর্থ হল অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও উন্নত প্রশিক্ষণের সুবিধা। স্থলবাহিনী, ট্যাঙ্ক আর আর্টিলারিতে কে এগিয়ে? স্থলপথেও ইরান সংখ্যায় এগিয়ে। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুসারে ইরানের 10,513টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং 6,798টি আর্টিলারি গান রয়েছে। ইসরায়েলের কাছে প্রায় 400টি যুদ্ধ ট্যাঙ্ক এবং 530টি আর্টিলারি গান আছে। বিমান বাহিনী, আকাশের লড়াইয়ে কে সেরা? বিমান বাহিনীর সক্ষমতা ইসরায়েল তুলনামূলকভাবে বেশি আধুনিক এবং কার্যকর। যদিও ইরানের বিমান বাহিনীর কাছে 312টি যুদ্ধোপযোগী বিমান রয়েছে, ইসরায়েলের 345টি যুদ্ধোপযোগী বিমান এবং 43টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। নৌবাহিনী, সমুদ্রের গভীরে কার শক্তি বেশি? নৌবাহিনীর দিক থেকে ইরানের হাতে বেশি সংখ্যক জাহাজ রয়েছে। তাদের 17টি ট্যাকটিক্যাল সাবমেরিন এবং 68টি উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ রয়েছে। অন্যদিকে ইসরায়েলের কাছে 5টি সাবমেরিন এবং 49টি উপকূলীয় টহল এবং যুদ্ধ জাহাজ রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ কতটা সুরক্ষিত? বিমান প্রতিরক্ষায় ইসরায়েল বিশ্ব জুড়ে পরিচিত। তাদের আয়রন ডোম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া ডেভিড স্লিং এবং দ্য অ্যারো সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। ইরানেরও নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন আজারাখস এবং রাশিয়া থেকে আনা S-200 এবং S-300। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কে কতদূর আঘাত হানতে পারে? ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দুই দেশই বেশ শক্তিশালী। ইরানের কাছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা 150 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েলের কাছেও 4 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যার মধ্যে জেরিকো 3 এর পাল্লা 4800 থেকে 6500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইসরায়েল অনেক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ভেতরে আঘাত হানার ক্ষমতা রাখে। পারমাণবিক সক্ষমতা, সবচেয়ে বড় পার্থক্য কোথায়? এটাই সম্ভবত সবচেয়ে বড় পার্থক্য। ধারণা করা হয় ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে, যা তাদের মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই বলে মনে করা হয়, যদিও তাদের একটি সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি রয়েছে। ইরান সতর্ক করেছে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক নীতিমালা পরিবর্তন করতে পারে।